এই মুহূর্তের বড় খবর অন্যতম এসএসসির নয়া যে বিধি নিয়োগ বিধি 2025-এর তাতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করলো না। তার মানে কোর্ট আদালতের বিষয়ে কোনো কিছু থাকলো না আর জটিলতা। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, প্রথমে সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং তারপরে সুপ্রিম কোর্ট, এই ক্রোনোলজিটা প্রথমে একটু জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল 2025 এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় এবং গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এই নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত চাকরি, প্রায় 26,000 চাকরি বাতিল করে সেটা নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে বলে। আচ্ছা। এবং টেন্টেড যারা, অর্থাৎ যারা চিহ্নিত দাগি, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এফিডেভিটে যেটা স্পষ্ট করেছিল এসএসসি, তারা পরীক্ষা থাকতে পারবে না এমনটা পর্যবেক্ষণ রাখে। 30শে মে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে। যেহেতু নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বিষয় চেঞ্জেস এসছে, তো এসএসসি প্রায় সব মিলে 44,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। তার মধ্যে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, দুটো পার্টে, প্রায় 35,000, 35,500-এর বেশি। এবং এর আগে শিক্ষক পদ ছিল 2016, যেটা বাতিল হয়েছিল 18,000, তার সঙ্গে প্রায় সেটা ডবল করা হয়। এই 35,000-এর বেশি শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি এবং নতুন বিধি তৈরি হয়। এই বিধি চ্যালেঞ্জ করে পরপর মামলা হয়, 9খানা মামলা হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার স্পিরিট যদি আদালত বুঝে থাকে তাহলে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না, বাকি কোনো জায়গায় এই হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। একক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সৌমেন সেনও বলে একক বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্য সঠিক কথা বলেছে। ডিভিশন বেঞ্চে মনে করছে কোনো টেন্টেড পরীক্ষা বসতে পারবে না। তাদের ইতিমধ্যে এসএসসি জানায় প্রায় 180 জন মতো পরীক্ষায় বসেছে, ফর্ম ফিল আপ করেছে। এইটাও কিন্তু বাদ দিতে হবে। এরপর অরুণিমা পাল, যে 2016 এসএলএসটি পরীক্ষার্থী ছিল, সুপ্রিম কোর্টে যায়, এসএলপি দায়ের হয়। আজ বিচারপতি সঞ্জয় কুমার, এবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে কি বলল সুপ্রিম কোর্ট? অর্ণব, সুপ্রিম কোর্ট কি বলল? হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপ করলো না, কি বলল? দেখো, সুপ্রিম কোর্ট আজ বলে দিল এই প্রক্রিয়াটা এন্ডলেস হতে পারে না। অর্থাৎ এই একটা প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, সেটা এভাবে মামলার পরপর এই ধরনের বিষয়গুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে এই প্রক্রিয়াটা শেষ হবে না, এটা হতে পারে না। কাজেই যে প্রক্রিয়া শুরু হয়েছে তার একটা ইতিমধ্যে টাইমলাইন বা ডেডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এসএসসিকে। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াতে যা যা তারা বদল এনেছে সেটা তারা করছে, মেরিট অনুযায়ী করার চেষ্টা করছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট মনে করছে না এই এজবার কারা পাবে, 2016 সমস্ত পরীক্ষার্থী বসতে পারবে কিনা, 10% নাম্বার 100-র মধ্যে ওয়েটেজে, অর্থাৎ 10 করে নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স, এটা তারা কেউ কারা কারা পাবে, কারা পাবে না, এর চুলচিরা বিশ্লেষণের জায়গায় এই মুহূর্তে নেই। সুপ্রিম কোর্ট মনে করছে এক্ষেত্রে বিচারপতি সঞ্জয় কুমার, যিনি প্রিসাইডিং জাজ, তিনি বলেন, যখন এই মামলার রায় দান করা হয় তার সঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তৎকালীন একাধিকবার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং দুজনে আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ একটা অংশ টেন্টেড, চিহ্নিত দাগি, আর একটা অংশ চিহ্নিত হয়নি, এরকম অংশ, অর্থাৎ যোগ্য অযোগ্যের মধ্যে ভিড়ে মিশে রয়েছে এরকম একটা অংশ। কাজেই যিনি মামলা করছেন তিনি কি সাকসেস ওই টেন্টেড বা আনটেন্টেড কোনো ক্যাটাগরিতে আছেন? এটা তো নেই, তিনি মেরিট লিস্টে নেই। কাজেই এই বিষয়টা নিয়ে অযথা হস্তক্ষেপ করে এটাকে স্লো করার কোনো বিষয় নেই। সুপ্রিম কোর্ট দেখছে না যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। এবং এই যখন যাচ্ছে মামলাটা ডিসমিসের পর্যায়ে, মামলাকারীর তরফে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তারা মামলাটা উইথড্র করতে চাইছেন, অর্থাৎ এই মুহূর্তে মামলাটা তারা প্রসিড করতে চাইছেন না। এরপরে কার্যত প্রধান বিচারপতি সঞ্জয় কুমার বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে, সুপ্রিম কোর্টটা কোনো জুয়া খেলার জায়গা নয়, এটা কোনো গ্যামলিং টেস্টের জায়গা নয়। কাজেই যে মামলা এসছে সুপ্রিম কোর্ট মনে করছে মেরিট এটা খারিজ হওয়ার মতো, কাজেই সেই মামলা নিয়েও সুপ্রিম কোর্টকে নিয়েও যেন জুয়া না খেলে এটাও তিনি স্মরণ করিয়ে দেন, অর্থাৎ বিচারপতি সঞ্জয় কুমার স্মরণ করিয়ে দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। সব মিলিয়ে
এসএসসির যে নতুন বিধি তৈরি হয়েছিল এই নতুন বিধি মেনেই পরীক্ষা হবে এবং এক্ষেত্রে একটা সুবিধে অবশ্যই যারা আন্দোলন করছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা 15,403 জন যাদের ইতিমধ্যেই এসএসসি আইডেন্টিফাই করেছে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাঙ্গনগুলো স্কুলগুলোতে যারা এখনো শিক্ষকতা করছেন চাকরি চলে যাওয়ার পরেও এই অংশে যারা তারা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার অধিকারী হয়ে গেলেন। এই মামলার আজকের যা নির্যাস তাতে তাদের কিন্তু একটা ভালো জায়গা তারা রইলেন তা বলাই যায়। বেশ, আরো একটা বড় খবর, মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়, সেই সিরিয়াল ব্লাস্টে ফাঁসির দণ্ড দিয়েছিল নিম্ন আদালত, 12 জনকে বেকসুর খালাস করে দিল আজকে বম্বে হাইকোর্ট। 2006 জুলাই মাসে 11 তারিখ সিরিয়াল ব্লাস্ট, মুম্বাইয়ের বিভিন্ন স্টেশনে ভয়াবহ অবস্থা হয়েছিল, বিস্ফোরণে 189 জনেরও বেশি মৃত্যু হয়েছিল, 800রও বেশি মানুষ আহত হয়েছিলেন। কিন্তু নিম্ন আদালতে দোষী, উচ্চ আদালতে বেকসুর খালাস। প্রশ্ন উঠছে, একেবারেই তথ্য প্রমাণ নেই, তথ্য প্রমাণের অভাবে এই যে ছবি দেখছেন, মুম্বাই শহরে সন্ধেবেলা বা বিকেলবেলা নিত্যযাত্রীদের প্রচন্ড ভিড় থাকে প্রত্যেকটা ট্রেনে, সেই সময়ই সিরিয়াল ব্লাস্ট হয়। কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে তুবড়ে যায় ট্রেনের কামরাগুলো। আর আজকে রায়কে চ্যালেঞ্জ করে, অর্থাৎ নিম্ন আদালত যে ফাঁসি দিয়েছিল, নিম্ন আদালত ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, 12 জনকে দোষী সাব্যস্ত করে 5 জনের ফাঁসি, 7 জনের যাবজ্জীবন সাজা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে দোষীরা যায়, প্রমাণের অভাবে বেকসুর খালাস পর্যবেক্ষণ বিচারপতির। 19 বছর আগে এই ঘটনা, আর 19 বছর পর 189 জনের মৃত্যু এবং 800 জনেরও বেশি আহত, তাতে 19 বছর পর বেকসুর খালাস দোষীরা। 19 साल हो गए, तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे, इसके पीछे किसका हाथ है जो हमारे ये निर्णय आज आपको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे हैं। करने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार, कर रही है, न्यायालय कर रही है। तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है। सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी लोगों को। जहां आज इन लोगों का एक्विटल मिला है, हम लोगों को बहुत खुशी है, फैमिलीज को भी खुशी है, वही कहीं ना कहीं हमारे दिल में विक्टिम्स की फैमिली के लिए, विक्टिम्स के लिए दर्द है कि जो मेन कल्प्रेंट्स है, जो जिन लोगों ने ये ब्लास्ट करवाया था, जो मास्टर माइंड्स थे, वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं। और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है, जो पूरा ब्लास्ट था, इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए था। शुरू से ही हमारा ये कहना है कि हम बेगुनाह हैं, जिसने हम लोगों को झूठा फंसाया, सिर्फ मुझे नहीं बल्कि जितने हम लोग इसमें थे 13 के 13 उन लोगों को झूठा फंसाया। एटीएस ने जो गढ़ाया वो झूठ गढ़ाया सारे, यहाँ तक कन्फेशन भी गढ़े गए, हमको टॉर्चर कर करके जो है वो सब लिया गया। हाईकोर्ट के सामने ये बात आ चुकी है और उन्होंने हमारी बेगुनाही पर जो मोहर लगा दी कि हम बेगुनाह। सबसे बड़ी तो ये बात है कि 19 साल मेरी जवानी के गए, मतलब एक दिन में अगर कोई कैद में रहता है तो वो बहुत बड़ी बात हो जाती है। मेरे 19 साल गए कैद के अंदर। আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, এখনো দগদগে ক্ষত রয়েছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 200রও বেশি মানুষের মৃত্যু, আর আজকে স্কিড করে গেল, পিছলে গেল রানওয়েতে বিমান। তবে কোনো হতাহতের খবর নেই। অল্পের জন্য কি রক্ষা? কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, হ্যাঁ, এক্ষেত্রে অল্পের জন্য রক্ষা বলা যেতেই পারে, কারণ কোচি থেকে যখন বিমানটি ছেড়েছিল, কোচি থেকে বিমানটি ছেড়ে মুম্বাইতে আসার কথা, কিন্তু মুম্বাইতে সকালে 10:30টায় যখন ল্যান্ড করার কথা, মুম্বাইতে আজ সকাল থেকেই টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, দৃশ্যমানতা যথেষ্ট কম থাকায় আর রানওয়েতে নামাতে বেশ পেতে হয়, এবং যখন রানওয়েতে নামাচ্ছে ঠিক সেই সময় চাকা স্কিড করে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 3টে টায়ার ফেটে গিয়েছে।
বিমানটি 3টে টায়ারই ফেটে গিয়েছে। যদিও চালকদের তৎপরতায় শেষমেশ কোনোভাবে ল্যান্ডিং করানো সম্ভব হয়েছে, সেফলি ট্যাক্সি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু তার আগে যে ঘটনা ঘটে গেছে তাতে দক্ষ পাইলট ছিলেন এবং সেই সময় তারা একদম ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বিমানের ক্ষয়ক্ষতি বেশ পরিমাণে হয়েছে। অতনু, বিশেষজ্ঞরা কি বলবেন? এটা কি এয়ার ইন্ডিয়ার বিমান না হয়ে অন্য বিমান হলেও তো একই ঘটনা ঘটতে পারতো? একই ঘটনা ঘটতে পারতো। তার কারণ প্রথমত দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল, দ্বিতীয়ত সব সময় যে হিউম্যান এরার থাকবে বা টেকনিক্যাল এরার থাকবে তা নয়, অঘটনই। এক্ষেত্রে এটা অঘটনই ছিল, তবে তৎপরতার সঙ্গে চালকরা পরিস্থিতি সামলে নিয়েছেন। বেশ।